শারমিন আজ বেশ সময় নিয়ে গোসল সেরে নিচ্ছে। মন খুব হালকা লাগছে। ভালো করে নিজেকে পরিষ্কার করে নিচ্ছে যেন আবার সোহাগ পাবার জন্য। গোসল শেষে বের হয়ে আসলো সে। আজ কেন জানি শারমিনের অনেক ভালো লাগছে। এতদিন যেন শরীর ভার হয়েছিল, কিন্তু আজ নিজেকে একদম হালকা লাগছে। শারমিন ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল আর নিজের শরীরে ফুটে ওঠা দাগগুলো দেখলো আর আনমনে হেসে উঠছে। এমন সময় শারমিন অনুভব করলো কেউ একজন ওর পাশে এসে দাঁড়ালো। কাঁধে হাত, কারো গরম নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শারমিনের কানে আসছিল। শারমিন স্বাভাবিক হয়ে হেসে বলে উঠল, আমি জানি জিন, তুমি রাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলে, তাই না? আর এখন আবার কি জন্য এসেছো শুনি? আমি যখন ডাকবো তখন আসবে, তার আগে না। কোনো আওয়াজ আসলো না, কিন্তু শারমিন বুঝতে পারলো ওর পাশ থেকে কিছু একটা সরে গেল। শারমিনের খুব খুশি লাগছে যে একটা জিনকে নিজের বশে আনতে সক্ষম হয়েছে। সে চাইলে নিজের ইচ্ছা মতো ওই জিনকে ব্যবহার করতে পারবে। শারমিন রুম থেকে বের হয়ে বাড়ির সকলের জন্য খাবার তৈরি করে সবাইকে খেতে দিল। মায়া এখনো ঘুম থেকে ওঠেনি। শারমিন মায়ের নাস্তা নিয়ে ওর রুমে গিয়ে দেখলো মায়া শুয়ে থেকে ফোন টিপছে। শারমিন হেসে বলল, সারা রাত কথা বলেও আমার ননদের শখ মেটেনি, তাই না? সব সময় এত কি কথা বলো? হ্যাঁ, ভাবি, তুমি যদি কখনো রিলেশন করতে তাহলে বুঝতে আমরা কি কথা বলি। আচ্ছা নাও, আমার বুঝতে হবে না, এখন উঠে তাড়াতাড়ি খেয়ে নাও, দেখি চা ঠান্ডা হয়ে যাবে। মায়া চায়ের কাপে চুমুক দিচ্ছে আর শারমিনের গলার দিকে কেমন যেন তাকিয়ে আছে। হঠাৎ মায়া শারমিনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবি, তোমার গলায় কিসের দাগ ওটা? দেখে মনে হচ্ছে তোমার গলায় কেউ লাভ বাইট কিস করেছে। মায়ের কথা শুনে শারমিন ওর গলায় হাত দিল, তারপর হেসে উঠে বলল, আমার লাভ বাইট কিস কে করবে শুনি? এখন কি তোমার ভাই বাসায় আছে নাকি? হ্যাঁ, তাও এক কথা, আসলে অ্যালার্জি থেকে চুলকানির কারণে এমন হয়েছে, তাছাড়া কিছু না। আমারও তাই মনে হয়েছিল, তারপরেও কেন যে প্রশ্ন করলাম বুঝলাম না। যাকগে, ছাড়ো এসব। শারমিন আর মায়া দুজনেই গল্প করতে লাগলো। মায়া বারবার শুধু ওর বয়ফ্রেন্ডের গল্প করছিল। বেশ কিছু সময় দুজনেই গল্প করার পর শারমিন এসে দুপুরে রান্না করলো। দুপুরের খাবার খেয়ে শারমিন ওর ঘরে বসে ইন্টারনেটে পড়ছিল। জিন যাতে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে না পারে সেটা সে শিখে নিল। কিন্তু এদিকে মায়ের কেন জানি শারমিনের কথা তখন বিশ্বাস হলো না। মায়া ভাবছে, ভাবি আবার রাতের বেলায় কোনো পরপুরুষকে বাসায় নিয়ে আসে না তো? কিন্তু সেটা কি করে সম্ভব হবে? বাড়ির মেইন গেট বন্ধ থাকে আর চাবিও মায়ের মা বাবার কাছে থাকে। মায়া নিজে নিজেকে বলে উঠল, দূর, কি সব বাজে বাজে কথা ভাবছি আমি। ভাবি এমনটা কখনো করবে না। রাতের বেলা অন্ধকার রুমে শারমিন বসে আছে। সে ওই জিনকে স্মরণ করছে। কোথায় তুমি? এসো, আমার তোমাকে চাই, কাল রাতের মতো। এসো প্লিজ, দেরি করছো কেন? হঠাৎ শারমিন রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেল। ভাবলো নিশ্চয়ই সে এসেছে। শারমিন বলল, এভাবে অদৃশ্য না থেকে আমার সামনে এসো। শারমিনের কথা শেষ হওয়া মাত্র ওর থেকে কিছু দূর সরে আস্তে আস্তে একটা সাদা অবয়ব স্পষ্ট হতে লাগলো। তারপর যখন সে নিজের আসল রূপে ফিরে আসলো তখন শারমিন ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। হুবহু যেন তার স্বামী দাঁড়িয়ে আছে। শারমিন সম্মোহিত ভাবে ওর দিকে এগিয়ে গেল। কেমন যেন সে একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। শারমিন ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি নরম মোলায়েম শরীর তার। শারমিনের সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। শারমিন বলল, তুমি কোনো কথা বলো না কেন? আমি শুধু তোমার গোলাম। আপনি আমাকে যে কাজে ব্যবহার করতে চান সেই কাজে ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাধ্য আমার নেই। শারমিন বাঁকা ঠোঁটে হাসলো, তারপর বলল, ঠিক আছে, রাজকুমার যখন সহজে ধরা দিয়েছে তাহলে তো তাকে আর ফেরানো যায় না। শারমিন যুবকটিকে বিছানায় ফেলে দিল আর তার উপর উঠে বসে তাকে আদর করতে শুরু করলো। এদিকে দরজার বাহিরে সব শুনে ফেললো মায়া আর মনে মনে ভাবলো, ছি ছি ভাবি, তুমি ঘরে একটা পরপুরুষ নিয়ে এসে এসব শুরু করে দিয়েছো। আমি মা বাবাকে কথাটা অবশ্যই বলবো। ওদেরও জানা উচিত তাদের পুত্রবধূ কেমন চরিত্রে। সকালে ঘুম ভাঙার পর শারমিন দেখলো সে উবুর হয়ে বিছানার উপর পড়ে আছে। রাতের কথা মনে হতে শারমিন নিজে লজ্জা পেল। তাড়াতাড়ি করে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে চলে আসলো। মনে মনে ভাবছে, শারীরিক সুখের মতো আর কোনো সুখ নেই। দুদিন ধরে নিজের মনের ভেতর এক অজানা আনন্দের সৃষ্টি হয়েছে। আগে ওর মেজাজ খিটখিটে থাকতো, কিন্তু এখন মেজাজ খিটখিটে হওয়া তো দূরের কথা, ওর শাশুড়ি দুই একটা কথা শোনালেও সে সব হাসি মুখে উড়িয়ে দেয়। এভাবে প্রতি রাতে শারমিন সেই জিনের সাথে শারীরিক মিলন করে সুখী হতে চায়। এদিকে সব কথা শোনার পর শারমিনের শ্বশুর বলল, তুই নিজে কি বলছিস? নিজে জানিস রাতে দরজা বন্ধ হওয়ার পর বাসার চাবি আমার কাছে আমার বালিশের নিচে থাকে, আর সেখান থেকে নেওয়া তো অসম্ভব। তাহলে কিভাবে বাসায় একটা ছেলে রাতে ঢুকতে পারে? শারমিনের শাশুড়ি বলল, মা, তোর নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। বৌমা খুব ভালো একটা মেয়ে। মা, বাবা, তোমরা বিশ্বাস করো, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি নিজের কানে শুনেছি। রিয়াজ এসে বলল, তুই আমার গলার আওয়াজ শুনেছিস? এই বাসায় আর কে প্রবেশ করতে পারে? তার বাবা মা দুজনেই বেশ অবাক হয়ে গেল। রিয়াজ বলল, মা, বাবা, আমি কাল রাতে এখানে এসেছি আর বাসার চাবি আমার কাছে আগে থেকেই বানানো ছিল, তোমরা হয়তো ভুলে গেছো। রিয়াজের মা বলল, দেখেছিস, তুই খামোখা শুধু শুধু বৌমাকে তুই ভুল বুঝছিস। রিয়াজ বাবা, তুই এভাবে চলে আসলে আমাদেরকে না বলে? কয়েকদিন থাকবি তো? আসলে মা হঠাৎ করে ছুটি পড়ে গেল, তাই চলে আসলাম। তোমাদের জানানোর সময় পাইনি, আর এসে যখন গেছি কয়েকদিন তো থাকবই। সকলে বেশ খুশি হলেন, কিন্তু মায়া কি যেন ভাবছে। রাতে বিছানায় শারমিন বলল, তুমি আমার শ্বশুর শাশুড়িকে যে বললে তুমি তাদের ছেলে, এখন পরে যদি ওরা জানতে পারে আসলে আমার স্বামী এখনো বিদেশে আছে তাহলে কি ভাববে সেটা ভেবে আমার খুব টেনশন হচ্ছে। দেখো, আমি জানতাম তোমার ননদ বাহির থেকে সব শুনেছে, কিন্তু তখন আর তোমাকে বলে কোনো লাভ হতো না। আর তোমার শরীরের খুব চাহিদা ছিল, তুমি বারবার আমাকে ডাকছিলে,
তাই আমিও না এসে পারলাম না। তাহলে কি হবে সেটা আমি জানি না। আমার কাজ তোমাকে সুখী করা, চাহিদা মেটানো, আর আজকের মতো তোমাকে বাঁচিয়ে দিয়েছি কারণ আমি তোমাকে ভালোবাসি। শারমিন খুব চিন্তায় পড়ে গেল। এমন সময়টা নষ্ট করো না, এসো আমার কাছে। এভাবে চললো কিছুদিন। একদিন রাতের খাবার খেয়ে রিয়াজ উঠে গেল। বাবা বলল, কিরে খাওয়া শেষ নাকি? হ্যাঁ বাবা, আর খেতে পারবো না বলে রিয়াজ ভেতরে চলে গেল। তখনই দরজায় কলিং বেলের চাপ পড়ল। দরজা খুলে দিল মায়া। সবাই খুব চমকে গেল। বাবা এসে বলল, এটা কিভাবে সম্ভব? মা বলল, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এদিকে শ্রাবণী ঘরে এসে ভয়ে কাঁপছে আর বলছে, তুমি কোথায়? আমাকে বিপদে ফেলে চলে গেছো, আমাকে বাঁচাও প্লিজ। রিয়াজ এসে বলল, কেউ বাঁচাতে পারবে না তোকে। বল কার সাথে আমার ঘরে নষ্টামি করলি এতদিন? শাশুড়ি চুলের মুঠি ধরে বলল, বেয়াদব, দুশ্চরিত্রা মেয়ে কোথাকার, আমার ছেলের মতো হুবহু নাগর ধরে এনে ফষ্টি নষ্টি করিস। মায়া বলল, আমার সন্দেহ হয় ভাইয়া। এটা কিছু না বলে বাসার ভেতরে আসে। পরে ভাইয়াকে ফোন দিয়ে সব বলি, কিন্তু ভাবি আমি যেটা জানি সেটা কেউ জানে না। বাবা বলল, কি বলতে চাস তুই? বাবা, ভাবির নাগর আসলে মানুষ নয়, একটা অশরীরী জিন। সবাই অবাক হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন বলুন এখানে এই ঘটনার জন্য কার কতটুকু দোষ? গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় মিজান ও রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।